আজকে স্টুডেন্টসরা আমরা পড়ব ক্লাস 12 এর তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র। তো প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে তড়িৎ প্রবাহের যে দিকটা, অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে তড়িৎটা প্রবাহিত হয়। তার জন্য আমাদের কি করতে হবে, একটু একটা পাত্র এঁকে নিতে হবে। তো পাত্রটা আমি এমনভাবে আঁকছি যেটা আরেকটা পাত্রের সাথে কিন্তু কানেক্টেড। ঠিক আছে, এখানে একটা পাত্র, তাহলে এখানে আরেকটা পাত্র এদের সাথে, তাহলে এখানে একটা লেভেলে আমি ধরে নিচ্ছি যে জল রয়েছে, আর এখানে একটু কম লেভেলে জলটা রয়েছে। তাহলে কি হয়ে যাবে, বেশি থেকে কমের দিকে জলটা প্রবাহিত হবে। তাহলে এইখান থেকে এইখানে কিভাবে প্রবাহিত হবে, এই যে মাঝখানে যে নলটা আছে এই নলটার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যাবে জলটা। তাহলে যদি এখানে একটা স্টপ কক দেওয়া থাকতো, মানে এখানে একটা আটকে দেওয়া থাকে, তাহলে তো সেটা যাবে না, কিন্তু যখন এটা খুলে দেওয়া হবে তখন এখান থেকে জলটা এইখানে চলে যাবে। তো এইখান থেকে আমরা এটা একটা জাস্ট উদাহরণটা শিখছি। তাহলে এবারে যদি আমি একটা ভাবি যে এই যে জলের প্রবাহটা এখান থেকে এইখানে, অর্থাৎ এক পাত্র থেকে আরেক পাত্রতে যে প্রবাহিত হচ্ছে সেটা কতক্ষণ অবধি চলবে, তাহলে যতক্ষণ না কী হবে এই দুটো পাত্রের জলের লেভেল সমান হয়, তার মানে একই উচ্চতায় আসে। তাহলে আমি ভাবতে পারি যে যে পাত্রে বেশি জল ছিল, যেখানে বেশি উচ্চতায় ছিল জলটা, জলের লেভেলটা, অর্থাৎ এই পাত্রটা, সেটা কী হবে, কিছু পরিমাণ কমে যাবে। আর এখানে কম উচ্চতায় ছিল, লেভেলটা কম ছিল, এটা কী হবে, আস্তে আস্তে একটু বেড়ে যাবে। তো এটাকে যদি আমি একটু অন্য কালার দিয়ে দেখানোর চেষ্টা করি, মানে ধরে নিচ্ছি মোটামুটি এটা কিছু পরিমাণ কমে গেলাম, ধরে নিচ্ছি এইরকম একটা লেভেল হয়ে গেল, ধরে নিচ্ছি যে এটা কিছুটা কমে যাচ্ছে, এটা কিছুটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এবার সেটা একই মাপ হলে একই পরিমাণ কমবে, একই পরিমাণ বাড়বে যদি দুটো পাত্র একই মাপের নিই। তাই সেগুলো আমরা ডিটেলসে পরে আলোচনা করব। মোটামুটি আমরা এইটুকু জানলাম যে জলের যে প্রবাহটা, যেখানে বেশি উচ্চতায় জল থাকবে সেখান থেকে কম উচ্চতায় জলটা পরিবাহিত হয়ে যাবে। তো এরকম যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, তাই সেই আরেকটা এক্সাম্পল কী হবে, তো দেখো তোমরা, এখানে আমি একটা বস্তু এঁকেছি, এটাকে ধরে নিচ্ছি একটা টেম্পারেচারে রয়েছে T2 টেম্পারেচারে, এবং এটাকে কি করছি, এই তরলের মধ্যে ধরে নিলাম, এটাকে ডুবিয়ে দিলাম, মানে একসাথে করে দিলাম, এটা T1 টেম্পারেচারে ছিল। এবার কোনোটা হচ্ছে বেশি টেম্পারেচার, কোনোটা কম টেম্পারেচার আছে, তা আমি ধরে নিচ্ছি যে T2 টেম্পারেচারটা এটা হচ্ছে গ্রেটার দেন T1। তার মানে দেখা যাচ্ছে যে এই বস্তুটা কিন্তু গরম বস্তু বা উষ্ণ বস্তু। তাহলে একে কি করছে, আমরা এই মধ্যে মানে এর মধ্যে আমরা ডুবাচ্ছি। তো এটা যেহেতু দেখা যাচ্ছে যে শীতল বা ঠান্ডা বস্তু, যেহেতু, ঠিক আছে, ঠান্ডা বা শীতল বস্তু, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, দেখব যে গরম সে কি করবে, তাপ সে বর্জন করবে। আর যে বস্তুটা, অর্থাৎ এখানে যে তলপত্রটার কথা আমি বললাম, এটা হচ্ছে ঠান্ডা, এই তাহলে কী করবে, এই যে তাপটা ছাড়ছে এই সেই তাপটাই গ্রহণ করবে। এবার ক্যালোরিমিতির মূলনীতি এই যে আমরা জানি, তাপের চ্যাপ্টারে পড়েছি, তো মানে ক্লাস 11-এ, তো সেই সম্পর্কে আমি আর বেশি ব্যাখ্যা করছি না, কারণ এখানে আমরা তড়িৎ প্রবাহের চ্যাপ্টার পড়ছি। তো তার মানে আমরা দেখলাম গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে কিন্তু তাপটা পরিবাহিত হচ্ছে, মানে বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকে তাপটা মানে প্রবাহিত হচ্ছে। তাহলে এই তাপের প্রবাহ তখনই ঘটবে যদি দুটো টেম্পারেচার ডিফারেন্স থাকে। এ আর এ যদি সেম হয় তাহলে কিন্তু তাপ কখনই মানে তাপের প্রবাহ কখনোই হতো না। যেহেতু দুটো আলাদা আলাদা উষ্ণতায় রয়েছে, একটা যেহেতু বেশি গরম, একটা যেহেতু ঠান্ডা, অর্থাৎ একটা বেশি উষ্ণ একটা কম উষ্ণতায় রয়েছে, তাহলে এদের টেম্পারেচার ডিফারেন্সের জন্য তাপের প্রবাহটা হচ্ছে। তাহলে কতক্ষণ অবধি তাপের প্রবাহ চলবে, যতক্ষণ না এই যে এটাকে যখন ডুবানো হচ্ছে, অর্থাৎ এই জিনিস, তো যতক্ষণ না, অর্থাৎ দেখা যাচ্ছে যে দুটো একই তাপমাত্রায় পৌঁছে, ততক্ষণ কিন্তু তাপের প্রবাহ চলবে। তার মানে তাপের প্রবাহ আমরা দেখছি যে তখনই হবে যদি দুটো ভিন্ন তাপমাত্রায় থাকে, তখন এখানে আমরা তাপের প্রবাহ পাচ্ছি। কখন পাচ্ছি, যদি তাপমাত্রা ভিন্ন থাকে, মানে আলাদা আলাদা তাপমাত্রায় যদি দুটো বস্তু থাকে তখন তাপের প্রবাহ পাচ্ছি। আর এখানে আমরা পেলাম হচ্ছে জলের প্রবাহ। জলের প্রবাহটা আমরা তখনই দেখতে পাবো, কতক্ষণ অবধি প্রবাহটা হবে, যতক্ষণ না জলের যে উচ্চতাটা, অর্থাৎ সেটা যতক্ষণ না সেম হচ্ছে। তো এই ক্ষেত্রে কী হয়ে যাবে, জলের যে লেভেলটা, মানে উচ্চতা বলছি, সেই উচ্চতাটা যখন দেখা যাবে যে ভিন্ন রয়েছে দুটি পাত্র, মানে কানেক্টেড দুটো পাত্র, তখন কিন্তু জলের প্রবাহ
হবে, আর যখন এটা সেম হয়ে যাবে তখন বন্ধ হয়ে যাবে। ঠিক সেরকমই এটাও, যখন দুটো বস্তু কানেক্টেড রয়েছে ভিন্ন তাপমাত্রায় একসাথে রাখা হবে তখন তাপের প্রবাহ হবে। তো এই যে দুটো কনসেপ্ট আমরা যেহেতু অলরেডি জানি জল এবং তাপের ব্যাপারটা, আমরা এই ক্ষেত্রে আমরা কি করব, এখন আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। এটাই আমাদের মেন উদ্দেশ্য, যে তড়িৎ প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, তো আমরা তাহলে এবারে একটুখানি এটা সম্পর্কে জানবো। তো প্রথমে হচ্ছে, যদি দেখা যায় যে একটা বস্তু রয়েছে, তো এখানে আমি আরেকটা বস্তুকে আঁকার চেষ্টা করি, দুটো বস্তু। এই বস্তুটা হচ্ছে যে কিছু আধানে আহিত রয়েছে, ঠিক আছে। তো এটা একটা আহিত বস্তু, আর এটাও আরেকটা আহিত বস্তু। তো এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি এ, এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি বি, ঠিক আছে। তো এই যে আধানে আহিত বস্তুর মধ্যে দেখা যাবে যদি দুটো বিন্দুর মধ্যে বিভব যদি আলাদা হয়, তার মানে এদের মধ্যে যদি আমরা দেখি যে বিভব পার্থক্য রয়েছে বা প্রভেদ রয়েছে, অর্থাৎ বিভব প্রভেদ থাকে, তখন কি হয়ে যাবে, তখন কিন্তু এদের মধ্যে থেকে দেখব যে আমি আধানের প্রবাহ হবে। তাহলে আমরা বুঝলাম যে এই ক্ষেত্রে পার্থক্য হচ্ছে বিভবের পার্থক্য এবং প্রবাহটা হচ্ছে আধানের। যেমন জলের ক্ষেত্রে উচ্চতার পার্থক্য, প্রবাহটা জলের, সেরকম তাপের ক্ষেত্রে হচ্ছে প্রবাহটা তাপের কিন্তু পার্থক্যটা উষ্ণতা। ঠিক সেরকমই এখানে হচ্ছে প্রবাহটা আধানের কিন্তু পার্থক্যটা বিভবের। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি পার্থক্য, বিভবটাকে ভি এ দিয়ে নাম দিচ্ছি, এখানে আমি পার্থক্যটাকে ভি বি নাম দিচ্ছি। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই ক্ষেত্রে ভি এটা অনেক বেশি ভিবির থেকে। তার মানে হচ্ছে যে এ বিন্দুতে বা এ বস্তুর যে বিভবটা বি বস্তুর বিভবের থেকে, তো এই ক্ষেত্রে হচ্ছে ভি এটা বেশি ভিবির থেকে। কিন্তু আমরা যে বলছি আধানের প্রবাহ, আধানের প্রবাহটা তখনই হবে যদি এটাকে আমি কানেক্ট করি, অর্থাৎ একটা পরিবাহী তার দিয়ে। তাহলে কি হয়ে যাবে, বেশি থেকে কমের দিকে যাবে। এবারে আধান যে যাবে সেই আধানটা তাহলে কি, আধান বলতে কীরকম আধান যাবে, তাহলে আমরা দেখলাম যে পজিটিভ আধান হবে। কিন্তু যদি শুধুমাত্র আমি আধান বলি কথাটা ভুল, কারণ আধানের প্রভাব অবশ্যই হবে, কিন্তু যদি আমি ডিরেকশন বলে দিই যে উচ্চ বিভব থেকেই নিম্ন বিভব, তাহলে কিন্তু আমাকে মেনশন করতে হবে এটা কী আধান প্রবাহিত হবে, পজিটিভ না নেগেটিভ। পজিটিভ আধান আছে, আমরা জানি আধান দুই প্রকার হয়, এগুলো আমরা আগে কিন্তু আধান বিভব এগুলো স্থিরতরিতে আমরা পড়ে নিয়েছি অলরেডি। তো আমি এর ক্লাসও আমি আরেকবার করিয়ে দেবো। তো সেই ক্লাসটা যখন আমি ভিডিও শেয়ার করব তোমাদের, আমি অবশ্যই তোমরা তার জন্য একটু সাবস্ক্রাইব করে দিও। একটা হচ্ছে পজিটিভ আধান হয়, আধানের দু ধরনের আধান দেখা যায়, একটা হচ্ছে নেগেটিভ আধান, আধানের প্রকৃতি দুরকম। তো এই যে দেখা যাবে পজিটিভ আধানটা কিন্তু উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে। তাহলে এই যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে পজিটিভ আধানের প্রবাহ, এটাকেই কিন্তু আমরা কারেন্টের ডিরেকশন, অর্থাৎ এই তড়িৎ প্রবাহের ডিরেকশন আমরা বলছি। আর এর অপোজিট দিকে কিন্তু দেখা যাবে যে ইলেকট্রনের প্রবাহ হয়, অর্থাৎ নেগেটিভ আধানের কিন্তু প্রবাহ হয় অপোজিট দিকে। তার মানে যেদিকে পজিটিভ আধান যাচ্ছে ঠিক তার অপোজিটে বিপরীত ডিরেকশনে কিন্তু নেগেটিভ আধান প্রবাহ হচ্ছে। তো এই যে জিনিসটা, এটাই হচ্ছে কারেন্টের ডিরেকশন আমরা পেয়ে গেলাম অলরেডি, যে অর্থাৎ তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়। তাহলে সেখান থেকে আমরা তড়িৎ প্রবাহের কিন্তু একটা আমরা ডেফিনেশনও তৈরি করতে পারবো। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ আধানের যে একটা প্রবাহ, অর্থাৎ এই যে একটা পরিবাহী আমরা তার নিলাম এই ক্ষেত্রে, তাহলে সেই পরিবাহী তারের মধ্যে থেকে যে একটা মানে আধান যে প্রবাহিত হচ্ছে, তাহলে সেইটাকে আমরা কি বলবো, তড়িৎ প্রবাহ। তাহলে আমি সেটাকে একটুখানি লেখার চেষ্টা করছি। দেখো, যেটা হচ্ছে যে তার মানে এই যে তারটা একটা পরিবাহী, তার মানে এই যে পরিবাহী, তোমরা তাহলে একটুখানি নোট করে নাও যে পরিবাহীর মধ্য দিয়ে যে আধানের যে প্রবাহ, একটু দেখো আমি খুব রাফলি লিখছি, আমার হাতে লেখাটা বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, খুব রাফলি লিখছি যেহেতু বোর্ডে। পরিবাহীর মধ্য দিয়ে আধানের প্রবাহকে তড়িৎ প্রবাহ মাত্রা বলা হয়। এইটুকু কারোর আশা করি কোনো অসুবিধা নেই। তো যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব এক্সপ্লেনেশন দেওয়ার। তো এরপরে হচ্ছে যে আমরা আরেকভাবে বলতে পারি, যদি যেহেতু এটা পরিবাহী একটা তার মানে কি, এটা অ্যাকচুয়ালি শেপটা কিন্তু সিলিন্ড্রিক্যাল শেপ হয়। তো আমরা ছোটো তো তারটা দেখি এরকম সরু দেখি, তারটা অ্যাকচুয়ালি এইরকম। তার মানে এটা হচ্ছে তার প্রস্থচ্ছেদ, অর্থাৎ এইটা, তো এটাকে আমরা এ দিয়ে বলতে পারি। আর এটা হচ্ছে তার দৈর্ঘ্য, একটা তারের দৈর্ঘ্য হচ্ছে ধরে নিচ্ছে একটা এ।
তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে কোনো পরিবাহী একটা তার বা কোনো একটা যে কোনো পরিবাহী তার এই একক যে প্রস্থচ্ছেদের মধ্যে অর্থাৎ একক সময় টি যদি 1 হয় আর এ যদি 1 হয় অর্থাৎ একক প্রস্থচ্ছেদ এবং একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকেই আমরা বলবো যে প্রবাহ মাত্রা। তাহলে প্রবাহ মাত্রা বলবো যে আধানের যেহেতু পরিবাহিত হচ্ছে তাহলে আমরা বলবো সরি মানে এটা কিন্তু ভেক্টর সাইন ভেবো না, এটা ডিরেকশন বললাম যে একদিক থেকে আরেক দিকে এই ডিরেকশানটা দেখানোর চেষ্টা করলাম। তো আই ইকুয়ালস টু তাহলে আমরা বলবো কিউ বাই টি। তার মানে কি আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, সেটা মানে হচ্ছে আধানের প্রবাহ হচ্ছে কত না সময়ের সাপেক্ষে। তাহলে সময়ের সাপেক্ষে যত আধান পরিবাহিত হচ্ছে তাকেই আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বলবো। ঠিক আছে, তাহলে এইটুকু কারো অসুবিধা নেই। তাহলে এবারে আমরা যদি বলি যে এই যে তড়িৎ প্রবাহ মাত্রা এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, তাহলে আমি একটু এ পাশে তোমরা নোটসটা একটু দেখে করে নিও। তাহলে এবারে আমি যদি বলি যে এই প্রবাহ মাত্রা একটু এই পাশে আমি করছি, যদি দেখা যায় যে ফাংশন অফ টি, তোমরা এটা ফাংশন মানে অপেক্ষক, এটা তোমরা ম্যাথসে করবে, এটার মানে হচ্ছে এফ মানে ফাংশন, ফাংশন অফ টি মানে হচ্ছে অর্থাৎ টি এর উপর ডিপেন্ড করছে, নির্ভর করছে। কে নির্ভর করছে? আই মানে প্রবাহ। তার মানে প্রবাহটা টাইমের উপর নির্ভর করছে, অর্থাৎ টাইমের সাথে সাথে এর মান পরিবর্তনশীল। নির্ভর না করলে কি হবে? এই কারেন্টটা স্থির মান দেবে, অর্থাৎ কারেন্টের ভ্যালু কখনো সময় যতই বাড়ুক সময়ের সাথে সাথে কখনোই দেখা যাবে কারেন্টের মান চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি বলতে পারি সেটা স্থির। যখন স্থির কারেন্ট হবে, একই ধ্রুবক মানের কারেন্ট যখন মানে প্রবাহিত হবে একটা তারের মধ্যে দিয়ে, পরিবাহী তারের মধ্যে দিয়ে, তখন আমরা কিউ বাই টি বলবো। কিন্তু তাহলে এটা একটা ফর্মুলা, তোমাদের যেহেতু এমসিকিউ বেসড কোশ্চেন আসবে, যেহেতু এখন থার্ড সেম ক্লাস 12-এর, তো তোমরা এই ফর্মুলাগুলো আমি যখনই বক্স করবো এগুলো একটু লিখে নেবে, ছোট করে বক্স করে নেবে। আর যদি দেখা যায় টাইমের সাথে দেখা যাচ্ছে যে সেটা নির্ভর করছে, তখন তাহলে আমরা কি করব? তখন কিন্তু আমরা আর এই ফর্মুলাটা কিন্তু ডিরেক্ট এইভাবে ইউজ করতে পারবো না। তখন আমরা ইউজ করব হচ্ছে ডি কিউ ইকুয়ালস টু, আমরা তখন লিখব আই ডিটি। তাহলে আমরা যদি দুদিকে ইন্টিগ্রেশন করি, ডি কিউ এদিকে ইন্টিগ্রেশন করলাম, তোমরা ইন্টিগ্রেশন আশা করি জানো, যদি না জানো তাহলে আমি একটা ক্লাস নয় তোমাদের ইন্টিগ্রেশনে করিয়ে দেবো, তাহলে তোমরা বুঝে। এটা কিউকে ইন্টিগ্রেশন, ডি কিউকে ইন্টিগ্রেশন করলে কিউ হয়, তুমি 0 থেকে কিউ লিমিট নিতে পারো, বা এটা T2 T1 থেকে T2 টাইম নিতে পারো, এটা 0 থেকে কিউ নিতে পারো। তো এটা তাহলে কিউ মাইনাস 0 হবে, মানে কিউই লিখে দিলাম একেবারে। আর এখানে কি হয়ে যাবে? তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে T1 থেকে T2 লিমিটটা বসিয়ে দিলাম আই ডিটি। তাহলে এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ফর্মুলা। তাহলে কিউ ইকুয়ালস টু পেলাম ইন্টিগ্রেশন আই ডিটি। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি? এটা হচ্ছে লিমিট বোঝাচ্ছে, যেটা হচ্ছে T1 থেকে T2। এবারে আমি তো এখানে ইন্টিগ্রেশন করতে পারছি না, কারণ এটা আমি ফর্মুলা ফেললাম। এবারে ধরে রাখো কোনো একটা ইকুয়েশন আমাকে দিয়ে দিল যে টাইম মানে আইটা কিভাবে পরিবর্তন হচ্ছে, হতে পারে সেটা আমি একটা জাস্ট এমনি একটা সিম্পল ইকুয়েশন জাস্ট লিখছি, হয়তো এরকম একটা ইকুয়েশনে পরিবর্তিত হচ্ছে, মানে জাস্ট আমি বলার চেষ্টা করছি কখন ইন্টিগ্রেশনটা আমি কীভাবে অ্যাপ্লাই করবো ফর্মুলায়। তার মানে তখন এটা কী হয়ে যাবে? 2t² + 3 এটা ইন্টু ডিটি। তাহলে এটাকে আমি তখন ইন্টিগ্রেশন করবো। এবার হয়তো আমাকে ভ্যালু দিয়ে দিতে পারি 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে, তা তখন আমি সেটা কিভাবে অ্যাপ্লাই করব? তখন আমি এটাকে ইন্টিগ্রেশন করবো, আমি একটু করার চেষ্টা করি। তাহলে এখানে 2 দিলাম, তাহলে t²কে ইন্টিগ্রেশন করলে কি হবে? n+1, তোমরা ফর্মুলাটা জানো, 3/3। কেন আমি এই একটু এইখানে বলে দিই, যেমন ইন্টিগ্রেশন x⁴n dx যদি হয়, ফর্মুলা হয় x⁴n+1/n+1, একটা c আসে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো এখানে আমরা দেবো না, যেহেতু আমার লিমিট তো দেওয়াই আছে, এখানে আমি কনস্ট্যান্টটা বসাবো না। তাহলে এটা হলো +3 ইন্টু ডিটিকে ইন্টিগ্রেশন করলে টি হয়। তো আমার ইন্টিগ্রেশন এখানে বলার কিছু নেই, কিন্তু তবু আমি বললাম যারা অতটা ইন্টিগ্রেশনটা এখনও সেভাবে শেখোনি তাদের জন্য আমি একটু বলে দিলাম। আর লিমিট তোমরা বসাতে জানো, প্রথমে হচ্ছে যে ভ্যারিয়েবল, এখানে আমার ভ্যারি করছে কি? টাইমটা। তাহলে এই টাইমের ভ্যালু একবার আমাকে কি করতে হবে? আপার লিমিট বসাতে হবে, আর একবার লোয়ার লিমিট। তাহলে 2/3, তাহলে একবার বসাবো 1³ +3 ইন্টু 1 বসিয়ে দিলাম, তাহলে 1টাকে এই টি এর জায়গায়। এবারে মাইনাস নেব, ডিফারেন্স নেব। সবসময় নিয়ম হচ্ছে আগে আপার লিমিট বসাবো, তারপর লোয়ার লিমিট। লোয়ার লিমিটটা 2/3, 0³ মানে তো 0ই হয়ে যাবে, +3 ইন্টু টি মানে টি এর জায়গায় 0 বসে, 3 ইন্টু 0 মানে 0ই হয়ে যাবে, 0ই হবে। তো এটা লেখার দরকার নেই। তার মানে 2/3 + 3, এটাকে তোমরা সলভ করবে, এলসিএম করবে, 3 করলে 11/3 হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি মানে এসআইতে থাকে তাহলে কুলাম হবে। তো যাই হোক, আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম তোমাদের,
তোমরা এটা একটুখানি দেখে নিও, তাহলে আমাদের এইটুকুনি কোনো অসুবিধা নেই। এবার আমরা একটুখানি একক মাত্রা এগুলো একটুখানি দেখে নিই যে কি হবে। তো কিউ ইকুয়ালস টু তাহলে কি হবে, কিউ ইকুয়ালস টু হবে হচ্ছে আই ইন্টু টি। তাহলে আমরা যদি কিউর এককটা বের করি, কিউ এর এককটা তাহলে কি হয়ে যাবে, কিউ এর একক হবে হচ্ছে কুলম। সেটা মানে তাহলে আমরা কি বলতে পারি, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমরা এসআই সিস্টেমে পেলাম। আর এবারে যদি আমরা এই জিনিসটাকে সিজিএসে পেতে চাই, তাহলে আমরা কি হবে, স্ট্যাট কুলম লিখব, ইকুয়ালস টু কি লিখব, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড। তার মানে স্ট্যাট অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, কারণ সেকেন্ড আর সিজিএস এসআইতে কিন্তু সেম থাকে। তাহলে এটাই হয়ে গেল। আর এখানে যদি বলে যে অ্যাম্পিয়ার আর কুলমের মধ্যে, যদি কুলম আর অ্যাম্পিয়ারের যে সম্পর্ক মানে হচ্ছে কুলম ইকুয়ালস টু অ্যাম্পিয়ার সেকেন্ড। ঠিক আছে, এবারে যদি আমাকে বলা হয় যে মাত্রাটা কি হবে, তাহলে মাত্রাটা আমি কি করে বের করব, তাহলে আমি জানি কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি। তাহলে কিউ এর মাত্রাটা কি হবে, কিউ এর মাত্রা হবে হচ্ছে আই এর মাত্রা কিন্তু আই হয়, আর টি এর মাত্রা কিন্তু ক্যাপিটাল টি হয়। তার মানে তো এটা হচ্ছে আই টি হয়ে যাচ্ছে। তো এই যে মাত্রাটা আমরা পেলাম, মাত্রা কিন্তু অ্যাকচুয়ালি হয় হচ্ছে প্রাথমিক রাশি যে 7টা আছে, সেই যে কোনো লব্ধ রাশি প্রাথমিক রাশির উপর কিভাবে নির্ভর করে সেই সমীকরণটাকে কিন্তু আমরা বলতে পারি যে মাত্রা। তাহলে এই মাত্রা মানে এটাই, সেই মাত্রাটা আমরা পেলাম যে এখানে হচ্ছে কিউ হচ্ছে আই ইন্টু টি, এটা হচ্ছে কিউর মাত্রা। তাহলে আমরা জানলাম যে তড়িৎ পরিবাহিত হয় হচ্ছে উচ্চ বিভব থেকে হচ্ছে নিম্ন বিভবের দিকে, এটা আমরা কিন্তু জানতে পেরেছি। এইবারে হচ্ছে যে এই জিনিসটার ক্ষেত্রে আমি প্রবাহকে দুভাগে ভাগ করব, একটাকে বলে ডিসি, ডিসিকে বলা হয় ডিরেক্ট কারেন্ট অর্থাৎ সমপ্রবাহ বলে, আর আরেকটাকে বলা হয় হচ্ছে এসি, এটাকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ পরিবর্তী প্রবাহ। তোমরা চেষ্টা করবে বাংলায় যারা পড়ছো, আমি বাংলায় পড়াচ্ছি, কারণ বাংলায় এই কারণে পড়াচ্ছি কারণ বাংলায় কিন্তু ইউটিউব চ্যানেল খুব কম, বেশিরভাগই সব ইংলিশে, তো সেই জন্য আমি বাংলা ভাষায় তোমাদের পড়াচ্ছি, তোমরা যাতে বুঝতে পারো তোমাদের জন্য। তো তবু বলবো তোমরা পরবর্তীকালে অনেক সময় ইংলিশে যেহেতু মানে পড়তে হবে, তোমরা এখন থেকেই টার্মগুলো একটু ইংলিশে জানার চেষ্টা করবে, না হলে কিন্তু তোমাদের কিন্তু বাংলায় পড়লে পরে ইংলিশে একটু অসুবিধা হতে পারে। তো আমরা এবারে আসি যে ডিসি, ডিসি অর্থাৎ হচ্ছে সমপ্রবাহ। এটার মানে হচ্ছে যদি দেখা যায় যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যখন প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে, তার ডিরেকশন যদি সেম থাকে, তার মানে একই যদি দিকে যদি মানে একটানা একই দিকে যদি প্রবাহিত হয়, তার মানে ডিরেকশন যদি দিক যদি অপরিবর্তিত থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সেটাকে সমপ্রবাহ। আর পরিবর্তী প্রবাহ মানে হচ্ছে যে যখন দেখা যাবে যে প্রবাহের যে দিকটা সেটা পর্যায়ক্রমে কিন্তু দেখা যাবে যে বিপরীতমুখী হবে। ঠিক আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে, তার মানে এটা হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে দেখা যাবে যে বিপরীতমুখী হবে, অর্থাৎ কারেন্টের যে ডিরেকশনটা চেঞ্জ হতে থাকবে। এবার সেই যে পরিবর্তী প্রবাহের চ্যাপ্টার কিন্তু তোমাদের পরে ডিটেলসে রয়েছে, আপাতত আমরা এখানে কিন্তু শুধু জিনিসটা জানলাম যে সমপ্রবাহ পরিবর্তী প্রবাহ দু রকমের হয়। ঠিক আছে, এবারে হচ্ছে এই যে তড়িৎ প্রবাহের উৎসে আমরা চলে যাব, অর্থাৎ এইগুলো নিয়ে আমরা এখন এখানে ডিটেলস পড়বো না, আমরা এটা পরের চ্যাপ্টারে পড়বো পরিবর্তী প্রবাহ, তখন আমরা এই পরিবর্তী প্রবাহ নিয়ে অনেক কিছু বলার আছে, সেগুলো আমরা সবটাই জানবো। তো আমরা এখন উৎসে চলে যাব, তড়িৎ প্রবাহের উৎস, তড়িৎ প্রবাহ আমরা কোথা থেকে পাচ্ছি এই তড়িৎ প্রবাহটা। এবারে হচ্ছে আমি একটা জলের প্রথমে যখন আমি চ্যাপ্টারটা পড়ানো শুরু করেছিলাম, আমি বলেছিলাম সেই দুটো পাত্রকে কানেক্ট করা আছে। ঠিক আছে, তো সেই দুটো পাত্রকে যদি কানেক্ট করা থাকে, তো সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, জলের প্রবাহটা, আঁকাটা খুবই খারাপ হলো, ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি রাফলি আঁকছি, তোমরা দেখো এই যে জলের প্রবাহটা কি হবে, যেহেতু এখানে হাইটটা বেশি, এটা আর একটু নিচে করে দিলে ভালো, অসুবিধা কিছু নেই, বাট তবুও দেখতে একটু কেমন, ঠিক আছে, যাই হোক, মোট কথা কানেক্টেড। তো এইখানে যে জলটা রয়েছে সেই জলটা আস্তে আস্তে কী হবে, এখান থেকে প্রবাহিত হয়ে এখানে চলে আসবে। ঠিক আছে,
তো আমরা দেখব যে এই যে হাইটটা আর এই যে হাইটটা দুটোর মধ্যে যেহেতু হাইটের একটা ডিফারেন্স আছে, এটা একটা আলাদা হাইট, এটা একটা আলাদা হাইট। তার মানে কতক্ষণ না, মানে এটা কিন্তু আলাদা হাইট, হ্যাঁ বোঝা যাচ্ছে তো, আমি অনেকটা উপরে একই রকমই আঁকলাম, হ্যাঁ। তো এই ক্ষেত্রে হচ্ছে যে যদি দেখা যায় যে এই হাইট থেকে এই হাইটে, মানে যেহেতু হাইটের ডিফারেন্স আছে, উচ্চতার ডিফারেন্স, জলের প্রবাহটা হবে, অসুবিধা নেই। তাহলে এবার কতক্ষণ এটা চলতে থাকবে? যতক্ষণ না এই দুটো জলের উচ্চতা সমান হয়ে যায়। এবারে আমি যদি বলি যে উচ্চতা সমান হয়ে গেলে তো জলের প্রবাহটা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি যদি বন্ধ করতে না চাই, তাহলে আমি কি করব, এখান থেকে যদি একটা নল দিয়ে আমি যদি এখানে যদি একটা যুক্ত করে দিই, এবং আমি যদি কোনো একটা বাইরে থেকে কোনো একটা পাম্পের সাহায্যে আমি যদি সেই ক্ষেত্রে কি করতে পারি, এখানে একটা পাম্প বসিয়ে দিতে পারি। এখানে আমি একটা পাম্পকে কাজ করালাম, যে পাম্পটা কি করবে, এটাকে আমি পি দিয়ে বলছি, এটাকে পাম্প বলছি। এই পাম্পের সাহায্যে আমি কি করলাম, এই জলটাকে নিয়ে এসে আবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে জলের উচ্চতা বেশি, এখানে কম, তাহলে এখানে কানেক্টেড, মানে বেশি থেকে কমের দিকে জলের প্রবাহ চলছে, এবং কতক্ষণ চলবে, যতক্ষণ সেম হয়। কিন্তু আমি যদি বাইরে থেকে একটা পাম্পের সাহায্যে, একটা ব্যবস্থার সাহায্যে আমি যদি কি করতে পারি, এই জলটাকে তুলে নিয়ে গিয়ে এখানে আবার যদি ফেলে দিতে পারি, তাহলে অলওয়েজ কি হবে, এদের মধ্যে একটা উচ্চতার পার্থক্য থাকবে। আর যত উচ্চতার পার্থক্য থাকবে ততক্ষণ কি হবে, কন্টিনিউয়াসলি জলের তাহলে প্রবাহ হতেই থাকবে। তাহলে এই যে ব্যাপারটা, সিমিলারলি আমরা যদি মানে বিভব পার্থক্যের ক্ষেত্রেও যদি সর্বদা বিভব পার্থক্যটা বজায় রাখতে পারি দুটো বস্তুর মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু তড়িতের প্রবাহ, আমরা সেই বলেছিলাম একটা বস্তু আহিত বস্তু, একটা আহিত বস্তু যদি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের থেকে কি হয়েছিল, ভিএ ভিবি যদি নাম দিই, যেখানে ভিএটা হচ্ছে বেশি ভিবির থেকে, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে কারেন্টটা প্রবাহিত হচ্ছিল, মনে আছে এটা? তাহলে এই যে পজিটিভ আধানের প্রবাহ হচ্ছে, এবার কতক্ষণ চলবে, যতক্ষণ না ভিএ ভিবি সমান হবে, সমান হলে তো থেমে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, একটা ব্যবস্থার সাহায্যে এদের মধ্যে একটা কানেকশন দিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে একটা ওই পাম্পের মতো, আমি পি দিলাম, ওই পাম্পের মতো এখানে একটা যন্ত্র দিয়ে কাজ করতে হবে, যাতে কি হয়, এখান থেকে ওই পজিটিভ আধানটা, অর্থাৎ এখান থেকে পরিবাহিত মানে কারেন্টটাকে যদি আমি আবার এখানে আমি যদি ট্রান্সফার করতে পারি, তাহলে কি হয়ে যাবে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে মানে তড়িতাধান পজিটিভ তড়িতাধানটা দেখা যাচ্ছে যে এইখান থেকে আমি যদি আবার এইখানে নিয়ে চলে আসতে পারি, তার মানে কী হচ্ছে, এদের মধ্যে অলওয়েজ বিভব পার্থক্যটা বজায় থাকছে। তাহলে সবসময় কী হবে, কারেন্টটা কিন্তু কারেন্টের প্রবাহটা চলতেই থাকবে একটা সার্কিটের মধ্যে। তাহলে এই যে পাম্প বলছি, এখানে পাম্প বলতে এটাকেই আমরা বলবো হচ্ছে তড়িৎ উৎস। তাহলে এখানে এটাকে কি বলবো, তড়িৎ উৎস। তড়িৎ উৎস নাম দেওয়া হলো কারণ এই তড়িৎটা আমরা পাচ্ছি কন্টিনিউয়াসলি এইটার কারণে, তাহলে এইটাকেই বলবো আমরা তড়িৎ উৎস। এইটুকু আশা করি কারো অসুবিধা নেই। তো এইটা আসলে কি, এটা হচ্ছে বাহ্যিক একটা শক্তি, অর্থাৎ এই একটা শক্তি দিচ্ছে বাইরে থেকে, আমরা একটা শক্তি পাচ্ছি, বাহ্যিক একটা শক্তি পাচ্ছি, ঠিক আছে? তো এইটাকেই আমরা তড়িৎ উৎস বলবো। এই তড়িৎ উৎসটাকে কিন্তু আমরা ভাগও করতে পারি, ক্লাসিফিকেশন তড়িৎ উৎসের, যেটা আমরা এখানে করে দিচ্ছি, এখানে একটু লিখছি। এই তড়িৎ উৎসকে আমরা ভাগ করি হচ্ছে দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলতে পারি হচ্ছে তড়িৎ কোষ, তোমরা একটু নিচে নিচে একটু লিখে নিও, হ্যাঁ আমি তো একদম পরিষ্কার করে ওপর নিচে লিখছি না, আমি একটু সাইডে সাইডে লিখছি, তোমরা বুঝে একটু লিখে নিও, ঠিক আছে? ডায়নামো এই দুভাগে ভাগ করতে পারি। এবারে আমরা মেনলি দেখা যাবে যে তড়িৎ কোষ যেটা, মানে যার মধ্যে আমরা দেখব যে, মানে যেরকম আমরা একটা এক্সাম্পল দিতে পারি, সৌরকোষ, রাসায়নিক যে কোনো কোষ, তো সেইগুলো কিন্তু দেখা যাবে যে আমরা মেনলি এখানে এই তড়িৎ কোষের উদাহরণ দিয়ে দিচ্ছি, সৌরকোষ, রাসায়নিক কোষ, এগুলোর উপরেই কিন্তু আমরা এগুলোকেই ব্যবহার করে আমরা এই চ্যাপ্টারটা আজকে পড়ব। আর এই যে ডায়নামোটা, এইটা আমরা কিন্তু পরে পড়বো ডায়নামো সম্পর্কে। তো আপাতত আমরা তড়িৎ কোষ, মানে যেটাকে ব্যাটারি বলা হয়, এই ব্যাটারিটা বা ইলেকট্রিক সেল বলে, এটা কিন্তু আমরা এখানে তড়িৎ উৎস হিসাবে কাজে লাগাবো। তার মানে এই ব্যাটারির হচ্ছে যে চিহ্নটা, তাহলে আমরা এটাকে পি দিয়ে তখন বোঝানোর জন্য বলেছিলাম, অ্যাকচুয়ালি চিহ্নটা হয়ে যাবে কিন্তু তোমরা নতুন করে আবার সার্কিটটা এঁকে নেবে, হ্যাঁ। তো এইটা হয়ে যাবে হচ্ছে এইরকম, অর্থাৎ একটাকে বড় দাগ দেওয়া হয়, একটাকে ছোট দাগ দেওয়া হয়। বড় দাগটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর ছোট দাগটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তাহলে এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে কিন্তু কারেন্টটা পাস করছে। এইটুকু কি বোঝা গেল সকলে? তাহলে মানে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি আরও ইন্টারেস্ট পেলে আমি আরও ভিডিও সুন্দর সুন্দর বানাবো। তো তাহলে এবারে আমরা এটা তাহলে বুঝলাম।
এবারে হচ্ছে যে এই যে এই যে ব্যাপারটা, মানে এখানে একটা বস্তু এখানে একটা বস্তু, এদের মধ্যে বিভব পার্থক্য আছে। এখানে আমরা একটা কি করলাম, বিভব পার্থক্য যাতে অলওয়েজ বজায় থাকে, আমরা একটা তড়িৎ উৎস ব্যাটারি ব্যবহার করলাম। এখান থেকে তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, অত উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এবং দেখা যাচ্ছে যে এই যে সার্কিটটা, মানে এটাকে আমরা সার্কিট বলছি, অর্থাৎ একটা বর্তনী বলছি। বর্তনী কেন বলছি, কারণ এখানে কিন্তু এই যে দুটো বস্তুকে পরিবাহী তার দিয়ে যুক্ত করে এখানে কিন্তু আমরা একটা কারেন্ট পাচ্ছি, এটাকে আমরা একটা বর্তনী বলছি। অথবা এই বর্তনীটাকে আমরা বলতে পারি বদ্ধ বর্তনী। এখানে আমরা কোনো একটা চাবিও ব্যবহার করতে পারি। চাবি মানে হচ্ছে সুইচ টাইপের। তো আমরা যদি দেখা যায় যে এখানে যেহেতু কোনো ছেদ নেই, কারেন্টটা কিন্তু এখান থেকে পুরো যদি পাস করে, তখন আমরা এটাকে বদ্ধ বর্তনী বলছি। তো আমরা যদি এখানে দেখা যায় যে মানে কোনো একটা ছেদ পাই, দেখা যাচ্ছে যে কারেন্টটা একটা ছেদ হয়ে গেল কোথাও, ঠিক আছে, বিচ্ছিন্ন পথ না হয়ে যদি একটা ছেদ তৈরি হয়ে যায়, সেটা আমরা চাবি বা সুইচের সাহায্যে অর্থাৎ করতে পারি, তখন সেই বর্তনীটাকে আমরা বলবো হচ্ছে মুক্ত বর্তনী। এইটুকু কি কোনো অসুবিধা নেই তো? তাহলে মুক্ত বর্তনী এবং এটা মুক্ত বর্তনী বা বদ্ধ বর্তনী, এটা বলতে কি বোঝায়, তাহলে আশা করি কারো কোনো সমস্যা নেই। আর তড়িৎ প্রবাহ অভিমুক্ত প্রথমেই বলে দিচ্ছি, ঠিক আছে, এইটুকু তাহলে প্রবলেম নেই। এবারে হচ্ছে আমরা দুটো জিনিস পড়বো, একটা হচ্ছে আমরা পড়বো বহির্বর্তনী আর একটা হচ্ছে অন্তর্বর্তনী। অর্থাৎ এই যে সার্কিটটার মধ্যে এখানে আমরা বহির্বর্তনীটা কখন পড়ছি, অর্থাৎ দেখা যাচ্ছে যে যদি এখানে আমি একটা নাম দিয়ে দিই, এ নাম দিলাম, এখানে একটা নাম দিয়ে দিলাম বি, আর এখানে একটা ভিতরে একটা পয়েন্ট আছে, একটা সি নাম দিতে পারি, আর এটাকে আমরা পি নাম দিয়েছিলাম। তাহলে আমি যদি বলি যে এ থেকে সি থেকে বি, এইটা একটা অংশ ভাবতে পারি, তার মানে এ থেকে সি থেকে বি একটা অংশ। আবার আরেকটা অংশ ভাবতে পারি এই সার্কিটের মধ্যে, যে বি থেকে পি থেকে এ, এই একটা অংশ, অর্থাৎ বি থেকে পি থেকে এ, এই একটা অংশ ভাবতে পারি। তাহলে এই জিনিসটা কি, তাহলে প্রথমে হচ্ছে যে এটাকে আমি দুটো ভাগে ভাগ করলাম, একটাকে আমি বলবো হচ্ছে অন্তর্বর্তনী, আরেকটাকে আমি বলবো হচ্ছে বহির্বর্তনী। তাহলে এইটাকে আমি বলছি, অর্থাৎ এসিবি অংশটাকে হচ্ছে বহির্বর্তনী। কারণ এখানে অন্তর্বর্তনী কারণ এখানে তো আমি তড়িৎ উৎস ব্যবহার করছি, তাহলে এটাই আমার অন্তর্বর্তনী, অর্থাৎ তাহলে এটাকে আমি বহির্বর্তনী বলছি। আর এটাকে আমি তাহলে কি বলবো, এটাকে আমি বলবো হচ্ছে অন্তর্বর্তনী। কেন অন্তর্বর্তনী, কারণ হচ্ছে এই অংশতেই আমি কি করছি, তড়িৎ উৎস ব্যবহার করছি, অর্থাৎ এখানে কি হচ্ছে বাহ্যিক যে শক্তিটা সেটা তড়িৎ শক্তি আমাকে দিচ্ছে, অর্থাৎ যাতে আমাকে এইখান থেকে অলওয়েজ যাতে একটা কারেন্ট পাস করে, প্রবাহিত হয়। তো এবারে অন্তর্বর্তনী মানে যেখানে তড়িৎ শক্তিটা কী হচ্ছে, এবার আমি যেখানে যেটার কাজে ব্যবহার করছি সেই শক্তিটা আমাকে দিচ্ছে, তাপ শক্তি, আলো শক্তি ইত্যাদি। তো এইটুকু কি বোঝা গেল সকলে? এবারে আমরা যদি ভাবি যে এই যে ব্যাটারিটা রয়েছে, এইটুকুনির কথা যদি ভাবি, আমি এটাকে একটুখানি আঁকছি, তার মানে এই জায়গাটার এটা, তার মানে এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তো এই ক্ষেত্রে আমি কি দেখব, কালিটা খুবই হালকা পড়েছে, তো এইটা হচ্ছে আমি ধরে নিচ্ছি যে এইটা এটা এই প্রান্তটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে এই যে এইটুকুনির কথা আমি যদি ভাবি, তাহলে এই যে দুটো, এই দুটোর মধ্যে বিভবটা তাহলে কী হবে, এটা হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব। তাহলে এর দিকেও কি হচ্ছে, এর দিকেও কিন্তু দেখা যাবে যে আধানের কিন্তু প্রবাহ হচ্ছে। তাহলে এই যে আধানের প্রবাহটা হচ্ছে, কারণ এদের মধ্যে একটা বিভব পার্থক্য আছে, অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে কি হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি তড়িৎ শক্তি পাচ্ছি, অর্থাৎ আধান যেহেতু পরিবাহিত হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব থেকে নেগেটিভ থেকে পজিটিভে, অর্থাৎ এই পরিবাহিত হচ্ছে বলেই এখান থেকে আমরা তড়িৎ শক্তি পাচ্ছি বলেই কিন্তু আমরা, অর্থাৎ এই সার্কিটে কিন্তু সবসময় আমরা কারেন্টটা পাচ্ছিলাম। তার মানে এইটাকে আমরা বলবো তড়িৎচালক বল। তড়িৎচালক বল মানে তাহলে কি, এটাকে আমরা বলবো যে তড়িৎ শক্তি বাই আধান, ঠিক আছে, আধান। তার মানে আমরা কতটা আধান পরিবাহিত হচ্ছে তার রেসপেক্টে কতটা আমরা শক্তি পাচ্ছি, এটাকে তাহলে আমরা দেখলাম এই যে তড়িৎ শক্তি তাহলে কতটা পাচ্ছি আধানের রেসপেক্টে। তাহলে এর এককটা আমরা কী পাবো, শক্তির একক হচ্ছে এসআইতে যদি আমরা ভাবি, তাহলে সেটা হয়ে যাবে কিন্তু জুল, আর আধানের একক হয়ে যাবে কুলাম, তাহলে এসআই ইউনিটে। এবং জুল পার কুলামকে আমরা কি বলি, ভোল্ট, তাহলে আমি ভোল্টও পাবো অথবা জুল পার কুলাম পাবো, মানে এটাকে আমি লিখতে পারি জুল কুলাম ইনভার্স, তাহলে এটা হচ্ছে এসআইতে পাবো। বা তাহলে সিজিএসে আমি এটাকে বলতে পারি যে
স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, তো এইটা বলতে পারি, অথবা এটাকে বলতে পারি হচ্ছে আর্ক। তাহলে আর্ক, স্ট্যাট, কুলম্ব, ইনভার্স, এইটা আমরা পেলাম সিজিএসে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে বলের একক কিন্তু নিউটন হয়, বলের একক কিন্তু ডাইন হয়। তার মানে এগুলো কিন্তু কোনোটাই বলের এককের সাথে সমান হচ্ছে না, বা বল মানে কিন্তু কখনোই শক্তিবাহী আধান নয়। তার মানে আমরা বলতে পারি যে তড়িৎচালক বল এটা কিন্তু আসলে কোনো রকম বল নয়। ঠিক আছে, তাহলে এটা মানে হচ্ছে তড়িৎ শক্তি বা মানে বাই আধান। তাহলে এটাই হচ্ছে তড়িৎচালক বলের কনসেপ্ট। এবং এর যদি বলা হয় যে মাত্রা নির্ণয় করতে, তাহলে সেটা কি হয়ে যাবে? তাহলে মাত্রা যদি আমরা বের করতে চাই, তাহলে মাত্রাটা যদি আমি লিখতে চাই, মাত্রাটা মানে হবে হচ্ছে, তাহলে তড়িৎচালক বল মানে আমরা তাহলে জানলাম যে তড়িৎ শক্তি বাই আধান। তাহলে তড়িৎ শক্তির মাত্রা কি হয়ে যাবে? তড়িৎ শক্তির মাত্রা কার্যের মাত্রা শক্তির মাত্রা 1, তাহলে বল গুণ সরণ, তার মানে ml স্কোয়ার টি ইনভার্স 2 বাই আধান মানে হচ্ছে I ইন্টু টি। তাহলে এটা হয়ে যাবে ml স্কোয়ারটা তো থাকলো, টি একটা কিন্তু ইনভার্স কিন্তু ওপরে ছিল মানে ইনভার্স 2, আর এখানে কিন্তু আরেকটা ইনভার্স হয়ে যাবে, তাহলে ইনভার্স কিউব হয়ে যাবে। ঠিক আছে, আর একটা আই থাকলো, আইটাও কি হয়ে যাবে? তাহলে ইনভার্স হয়ে যাবে। তাহলে এইটা হয়ে গেল হচ্ছে তড়িৎচালক বলের মাত্রা, তড়িৎচালক বল। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে মাত্রাটা আমরা বুঝে গেলাম। তার মানে আমরা দেখলাম এই যে আমরা সার্কিটটা একে বুঝছিলাম যে এই প্রান্তে বিভব হচ্ছে ভিএ, ভিবি, ভিবি, তাহলে এই যে কারেন্টটা পাস হচ্ছে, তাহলে এখান থেকে আমরা বুঝছি যে পজিটিভ থেকে কিন্তু নেগেটিভের দিকে কারেন্টটা যাচ্ছে। তো এই যে এই জায়গাটা তড়িৎ উৎস বলছি আমরা। তো এইখানে তড়িৎচালক বল পাচ্ছি, অর্থাৎ ই পাচ্ছি, বা স্মল ই দিয়ে ওটাকে প্রকাশ করা যেতে পারে। তো এই যে তড়িৎচালক বলকে আমি আরেকভাবে বলতে পারি যে যখন দেখা যাবে যে এই পুরো যদি সার্কিটটাকে আমি না ভাবি, ঠিক আছে, যদি আমি ভাবি যে এটা কোনো একটা দেখা যাচ্ছে যে খণ্ডিত রয়েছে বা ছেদ রয়েছে, তো সেটাকে আমরা কি বলতাম সে আমি একটু আগে বলেছিলাম মুক্ত বর্তনী। এটা হচ্ছে পুরোটা যখন থাকবে যখন হচ্ছে বদ্ধ বর্তনী, আর যখন মুক্ত বর্তনী মানে একটা ছেদ থাকবে, তার মানে সেই ক্ষেত্রে আমি তখন ওটাকে বলতে পারি যে এই যে দুটো প্রান্ত, অর্থাৎ এই দুই প্রান্তের বিভব পার্থক্য যে সেটাই হচ্ছে তড়িৎচালক, তো তড়িৎচালক বল সেটাকেই বলছি। তার মানে এই যে জিনিসটা, অর্থাৎ যখন দেখা যাবে মুক্ত বর্তনী মানে অর্থাৎ বর্তনীতে ছেদ থাকছে, মানে আমরা শুধু বলতে পারি এইটা হচ্ছে আমার অর্থাৎ অন্তর্বর্তনীর কথা যখন আমি ভাবছি। ঠিক আছে, অর্থাৎ অন্তর্বর্তনীর কথা ভাবছি, এবং বহির্বর্তনীতে যখন কোনো রকম প্রবাহ থাকবে না, তখন আমি সেই ক্ষেত্রে যে দুই প্রান্ত, অর্থাৎ এই যে দুই প্রান্ত এদের মধ্যে যে বিভব পার্থক্য সেটাকেই আমি বলছি তড়িৎচালক বল। তো তড়িৎচালক বল কাকে বলে আমি এইভাবেও কিন্তু এটা সংজ্ঞাটা করতে পারি যে যখন দেখা যাবে বহির্বর্তনীতে কোনো প্রবাহ নেই, তখন আমরা এই তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব পার্থক্যকে বলতে পারি হচ্ছে তড়িৎচালক বল। তো এটা আমরা আরও ভালো করে বুঝবো, কিন্তু আমরা বোঝার আগে আমাদের ওহমের সূত্র জানতে হবে, তো সেটা আমরা পরের ক্লাসে পড়বো। তার আগে আরেকটা বলে দিই যে তড়িৎ প্রবাহে, তো ওহমের সূত্র জানার পরে আমরা ওগুলো জানবো। তো আমরা এখন পড়বো যেটা হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের যে ফল মানে হচ্ছে রেজাল্ট, অর্থাৎ তড়িৎ শক্তি কখনো দেখা যাবে তাপ শক্তিতে রূপান্তরিত হবে, তাই সেটাকে বলবো আমরা তাপীয় ফল। তারপরে দেখব যে তড়িৎ শক্তি রূপান্তরিত হবে হচ্ছে চৌম্বক শক্তিতে, সেটাকে আমরা বলবো হচ্ছে চৌম্বক ফল। আর এটা দেখবো যে তড়িৎ শক্তি রূপান্তরিত হচ্ছে কিন্তু রাসায়নিক শক্তিতে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো রাসায়নিক ফল। তো আমরা আজকে এইটুকুই পড়ব, পরের দিন আমরা ওহমের সূত্র সেখান থেকে আমরা শুরু করব ক্লাস। তো তোমাদের যাদের ভালো লাগছে আমাকে একটুখানি কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল, আর লাইক করে দিও। ওকে, আজকে এইটুকুই থাকলো, তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র।